গত ১৫ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ৩.৫ লাখ কোটি টাকা বেহাত হয়েছে, যা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগের ৪০%। অর্থনীতির শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। তাদের অভিযোগ, চাঁদাবাজি, ঘুষ ও বাড়তি খরচ দেখিয়ে লুটপাট করেছে আওয়ামী লীগের প্রভাবশালীরা। দুর্নীতি ঠেকাতে প্রকল্প অনুমোদন ও ব্যয়ে স্বচ্ছতার তাগিদ দিয়েছে কমিটি। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিয়েছেন শ্বেতপত্র কমিটির সদস্য ডক্টর ম তামিম। ডক্টর ম তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি একজন এই শ্বেতপত্র প্রণয়ন কমিটির সম্মানিত সদস্য। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো বেশ কিছু বিষয় অনুসন্ধানে উঠিয়ে নিয়ে এসেছেন। সেক্ষেত্রে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলাদের এই অশুভ চক্র তো বলা হচ্ছে যে বিগত সরকারের আমলেই গড়ে উঠেছিল। ঠিক কবে থেকে এটি শুরু হয়েছে বলে আপনাদের অনুসন্ধানে আপনারা পেয়েছেন, আর এই চক্র ভাঙার জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, যখন ২০১০ সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, তখন একটা ইনডেমনিটি দেওয়া হয়। অর্থাৎ এই আইনের আওতায় যা কিছু চুক্তি করা হবে, প্রথমত আনসলিসিটেড চুক্তি সুযোগ তৈরি করে দেওয়া হয়। অর্থাৎ কোন রকমের টেন্ডার ছাড়া আমাদের যে পিপিআর আছে, পাবলিক প্রকিউরমেন্ট রুলস যেটা আছে, এর বাইরে গিয়ে যে কারো কাছ থেকে একটা প্রস্তাব নিয়ে তারা প্রকল্প প্রণয়ন করার ক্ষমতা গ্রহণ করে এই আইনের মাধ্যমে। যেটা প্রথম দিকে একটা সংকটের মাধ্যমে এটা এসেছিল, একটা চরম সংকট ছিল সেই সময়, বিদ্যুতের অভাব ছিল, জ্বালানিরও ঘাটতি ছিল। সেই সংকট মোকাবেলা করার কথা বলে এটা স্বল্পকালীন একটা ব্যবস্থা ধরে বলে আলটিমেটলি 15 বছর 16 বছর ধরে এটা চালিয়ে গেছে। এবং বৃহৎ আকারের যত প্রকল্প আছে, সব ধরনের প্রকল্প বেসরকারি খাতে বিশেষ করে এই বিশেষ আইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। যেহেতু এটার কোনো জবাবদিহিতা নাই, সুতরাং এখানে রাজনৈতিক এবং ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে এই বড় বড় বিদ্যুতের প্রকল্প, ছোট বড় সব ধরনের বিদ্যুৎ প্রকল্প দেওয়া হচ্ছে। শুধু বিদ্যুৎ খাতে না, জ্বালানি খাতেও দেওয়া হয়েছে, কূপ খননের দেওয়া হয়েছে, আহ সিএনজি করে বিক্রি করার ক্ষমতা সেটাও দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। তো মূলত 10 সাল থেকে এটা শুরু হয়েছে এবং পরবর্তীতে আহ অপ্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনা দেখিয়ে জি, আরো ডক্টর তামিম, আপনার কথা যেহেতু বিদ্যুতের খাতের কথা উঠেই আসলো, সেক্ষেত্রে একটু জানতে চাই যে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি নিয়ে আবারও দর কষাকষির কথা ভাবছে বর্তমান সরকার। সেক্ষেত্রে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আদানির সাথে আমাদের যে আগেও যেটা নিয়ে কথা উঠেছিল, সেটা মূলত ওদের কয়লার যে মূল্য, সে কয়লার চুক্তিতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার ইন্ডেক্সের অ্যাভারেজে কয়লার মূল্য, যেটি অনেক বেশি। আমরা জানি যে যে কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ সরবরাহ হয় সেটা ইন্ডেক্স প্রাইসে কখনোই দেওয়া হয় না, সবসময় ডিসকাউন্টেড প্রাইসে। এবং তারা একটা সাপ্লিমেন্টারি চুক্তিও করেছিল। সেই চুক্তিতে 1 বছর ধরে কিন্তু তারা এই আমাদের রামপাল বা পায়রার যে কয়লার মূল্য, সেই মূল্যের কাছাকাছি তারা মূল্য রেখেছে। তাদের অরিজিনাল চুক্তি অনুযায়ী সেটা করেনি তারা। এখন হঠাৎ করে সেই চুক্তি যখন শেষ হয়ে গেছে, একটা সাপ্লিমেন্টারি চুক্তি 1 বছরে যখন শেষ হয়ে গেছে, তখন তারা মূল চুক্তি যে ইন্ডেক্স যেটা ছিল বলা হচ্ছে, সেইখানে আবার উচ্চ মূল্যে কয়লার দাম থাকছে। তো এইটা অবশ্যই আমি মনে করি আলোচনার মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে এটাকে আগের যে সাপ্লিমেন্টারি চুক্তি যেটা করা হয়েছিল সেইভাবে সেখানে নিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। এবং এটা খুবই ন্যায়সঙ্গত হবে, যুক্তিসঙ্গত হবে। এবং আমি আশা করি আদানি এটা রাজি হবে ওই চুক্তিটা পরিবর্তন করে একটা স্থায়ীভাবে এই কয়লার মূল্যটাকে কমিয়ে দেওয়া। জি, ডক্টর তামিম, আমরা আশাবাদী। আমি আবারও একটু শ্বেতপত্রের ওই বিষয়টিতে ফিরে যেতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো বিভিন্ন বিষয় অনুসন্ধানে এনেছেন। সেক্ষেত্রে জনগণের সম্পদ চুরি ছাড়া আর কি কি বিষয় আপনারা চিহ্নিত করতে পেরেছেন? যেটা হয়েছে আসলে, যেটা আমাদের আহ, কতগুলো নীতিগতভাবে ভুল হয়েছে। আমরা আমদানি নির্ভরতা বাড়িয়ে দিয়েছি, যেই কারণে আজকে আমাদের বৈদেশিক মুদ্রার উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করছে এই এই বিদ্যুৎ ও জ্বালানি। আমরা যদি নিজস্ব জ্বালানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতাম, প্রথম থেকেই যদি আমরা অনুসন্ধান, গ্যাস অনুসন্ধান বা কয়লার ব্যাপারে যদি একটা সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে আমার মনে হয় আজকে এই যে আমদানি নির্ভরশীলতা, যার প্রেক্ষিতে আজকে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, জ্বালানি সরবরাহ আমরা করতে পারছি না,
এটা কিন্তু একটা নীতির ভুলের কারণেই হয়েছে। সুতরাং শুধু যে চুরির সাইডটা গেছে তা না, আমাদের যে সেক্টরটা, তারপরে আমরা যে নবায়নযোগ্য জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমাদের একটা দায়সারা ভাবের একটা প্রচেষ্টা ছিল। সেটা যদি ব্যাপকভাবে সরকারিভাবে আমরা যদি করতে পারতাম, তাহলে তেলের উপর নির্ভরশীলতা অ্যাকচুয়ালি আমরা অনেক আগে কমিয়ে আনতে পারতাম। বিশেষ করে দিনের বেলায় তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেটা চলেছে 2000 থেকে 4000 মেগাওয়াট পর্যন্ত চলেছে, সেটা আমরা ইজিলি এই সোলার দিয়ে আমরা এটাকে রিপ্লেস করতে পারতাম। জি, আপনাদের যে সার্বিক আপনারা যেই একটি চিত্র তুলে ধরেছেন এই অনুসন্ধানের মাধ্যমে, সেক্ষেত্রে যতগুলো সমস্যা চিহ্নিত করা হয়েছে, আপনারাই তো সমস্যাগুলো চিহ্নিত করেছেন, এর সমাধানের জন্য কোনো ধরনের পরামর্শ কি এর সাথে আপনারা যোগ করেছেন কিনা? পরামর্শ আমরা দিয়েছি, আমরা দেখিয়েছি যে আহ, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, অর্থাৎ বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ বোর্ড যেটা আছে, তারা কিন্তু মূলত একক ক্রয়কারী। সব বিদ্যুৎ এককভাবে তারাই ক্রয় করে, তারাই এটাকে ডিস্ট্রিবিউট করে, বিক্রি করে, তারাই আবার চাহিদার নিরূপণ তারা করে, সরবরাহর পরিকল্পনাও তারাই করে। যেহেতু একক একটি কোম্পানি এই সবগুলো কাজ এককভাবে করছে, রাজনীতিবিদ আমলাদের এই পুরো সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে যায়, যেহেতু একটি জায়গায় আছে। এইটা আসলে বাংলাদেশের সরবরাহ এবং চাহিদার যে নিরূপণ, এবং কি ধরনের বিদ্যুৎ কেন্দ্র কোথায় বিদ্যুৎ সঞ্চালন লাইন হবে বা বিতরণ লাইন হবে, এই সিদ্ধান্তগুলো আসলে একটি স্বতন্ত্র একটি কমিটির মাধ্যমে করতে হবে। সেই স্বতন্ত্র কমিটির সাথে, এবং পিডিবি সেগুলি হয়তো এক্সিকিউট করবে, তারা এগুলি হয়তো স্থাপনা করবে বা কাজ করবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে একটা বড় কমিটির কাছে। যদি সেটা থাকে, তাহলে এককভাবে এটাকে ইনফ্লুয়েন্স করার সুযোগ কমে যাবে। সেই কমিটির মধ্যে একাডেমিক্সরা থাকবেন, প্রফেশনালরা থাকবেন, যারা স্টেক হোল্ডার্স আছে তাদেরও থাকবেন, নিয়ন্ত্রণ সংস্থা বিআরসি যারা আছে তারাও থাকবে। জি, এইসব মিলিয়ে একটা কমিটি করে এটা করা যাবে। ডক্টর মতামি, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়গুলো বিস্তারিতভাবে আমাদের সাথে আলোচনা করার জন্য।